আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পঞ্চম দিনে উৎসুক জনতার ভিড়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ শিশু আইমানের মৃত্যু। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের মতে সুষ্ঠুভাবে দেশ নিয়ন্ত্রণের ঘোষণা। মানুষ ও মানবতার কল্যাণে রাজনৈতিক প্রতিশ্রুতি রোকন সম্মেলনে। আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের ৮৭তম জন্মদিন আজ। দুর্দশার মাঝেও টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করার উদ্যোগ। এবং সিরিজ জয়ে বোলারদের ভূমিকায় বেশি ছিল বললেন লিটন দাস। ডেথ ওভার বোলিংয়ে দলের আরও উন্নতির তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মাইলস্টোন ট্র্যাজেডির পঞ্চম দিন আজ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকালেও দগ্ধ শিশু আইমানের মৃত্যু হয়েছে। এদিকে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে আছেন সাদি মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন? মৃত্তিকা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যথারীতি আজকেও কিন্তু যারা উৎসুক জনতা তাদের ভিড় কিন্তু সকাল থেকে অনেক বেশি, এবং আমি সকাল থেকে এখন অবস্থান করছি। সকালে আসলে যেই পরিমাণ উৎসুক জনতা ছিল, আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা আসলে বেড়েছে, এবং গতকালকের মতো আজকেও কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রবেশে কিন্তু সর্বসাধারণের জন্য সীমিত করা হয়েছে। তারপরও সকাল থেকে উৎসুক জনতা এসে ভিড় করছেন, গেটে নক করছেন। যারা কর্তৃপক্ষ যারা আছেন, গেটের দায়িত্বে যারা এখানে যারা নিরাপত্তা কর্মী আছে, তারাও কিছুটা আসলে বিরক্ত বোধ করছেন। এক পর্যায়ে কিন্তু দর্শনার্থীদের এবং উৎসুক জনতার চাপ এত বেশি হয়, কর্তৃপক্ষ কিন্তু গেট খুলে দিতে বাধ্য হয়, যার কারণে কিন্তু উৎসুক জনতা ভেতরে প্রবেশ করতে ঘটনাস্থল দেখে কিন্তু আসলে বের হয়ে আসেন। এবং আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, সবাই কিন্তু আসলে বলেছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, এবং তারা বলছেন যে এই ঘটনার কারণে এতগুলো বাচ্চা মারা গেছে, যার কারণে তারা কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। সেই কষ্টের থেকেই কিন্তু তারা আসলে এখানে এসেছেন এবং দুর্ঘটনাস্থল দেখার জন্য তারা কিন্তু এসেছেন। এবং মৃত্তিকা, আপনাকে আমি আসলে বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল বৃহস্পতিবার থেকে কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। যারা শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। শিক্ষকরা যেটি জানিয়েছেন যে আগামী রোববার অর্থাৎ ২৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং ক্লাস আপাতত শুরু হচ্ছে, পরবর্তীতে আস্তে আস্তে সব ক্লাসই আসলে শুরু হবে। এবং শিক্ষকরা যেটি বলছেন যে এই ধরনের একটা দুর্ঘটনার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা মানসিক চাপ তৈরি হয়েছে, একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, এবং যখন তারা ক্লাসে ফিরবে তাদের মধ্যে এই ভয়, উদ্বেগ উৎকণ্ঠাটা থেকে যাবে। তারা বলছেন যে শিক্ষার্থীরা যেন দ্রুত এই উদ্বেগ উৎকণ্ঠা, ভয় ভীতি কাটিয়ে উঠতে পারবেন, শিক্ষকরা সেখানে সহায়তা করবেন। আর আপনি জানেন যে শিক্ষার্থীরা কিন্তু এই ঘটনার পরপরে কিন্তু ৬ দফা দাবি জানিয়েছিল। তারা বলেছে যে এই ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু ক্লাসে ফিরবে না। মৃত্তিকা, আপনাকে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই ঘটনার পর কিন্তু একটা এই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটি কিন্তু আহত এবং নিহতের সঠিক তালিকা আসলে প্রকাশ করবে। এবং গতকাল থেকে যেহেতু কাজ শুরু করেছে, তারা ৩ দিন সময় লাগার কথা বলেছে, এবং ৩ দিন পর কিন্তু তারা আহত এবং নিহতের সঠিক তথ্য তারা প্রদান করবেন। সবশেষ যে অবস্থা, এখানে উৎসুক জনতা ভিড় করে আছেন এবং তারা এসে আসলে কিন্তু এখানে ভিড় করছেন। মৃত্তিকা, জি ধন্যবাদ আপনাকে। সুস্থতা বিবেচনায় মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন কোনো রোগীকে শনিবার থেকে রিলিজ দেওয়া শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে ১৫ জন আহত রোগী এই ধরনের সুস্থতার পর্যায়ে আছেন, তবে ৬ জনের অবস্থা এখনও সংকটাপন্ন। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু আইমানের মৃত্যু হয়েছে আজ। মাসুদ শাকিলের রিপোর্ট।
মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে আরও এক শিশুর মৃত্যুতে বর্তমানে চিকিৎসাধীন রোগী 41 জন। আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল সেম, শুধুমাত্র ইনটিউবেশন যাদের লাগে তাদেরকে আইসিইউতে রাখাটা জরুরি হয়ে পড়ে। আমরা আইসিইউ এইচডিউর সমমানের চিকিৎসা হয়ে থাকে, শুধুমাত্র ইনটিউবেশন যখন দরকার হয় তখন আমরা আইসিইউতে শিফট করি। ব্রিফিংয়ে জানানো হয় রোগীদের ক্যাটাগরি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা চিকিৎসকদের পরামর্শও নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন, আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবেন। পরামর্শ যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করব। পরামর্শ তো যে কেউ দিতে পারে, বেটার কোনো পরামর্শ থাকলে সেটা অ্যাকোমোডেট করে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা ওনারা ঠিক করবেন। আমরা চেষ্টা করছি সর্বতোভাবে বৈদেশিক পরামর্শ সহ কেউ যেন অন্তত বলতে না পারে বা ডিসস্যাটিসফাইড না হয় যে চিকিৎসা বিষয়ে। এই জন্য অনেকেই অ্যাকচুয়ালি বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের নিজেদের ইচ্ছা এসেছে। বিভিন্ন রোগী যারা আছে তাদের অবস্থানগুলো তুলে ধরছি তাদের সাথে এবং তাদের পরামর্শ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো রোগীকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে তারা দলের মতোই সুষ্ঠুভাবে দেশও নিয়ন্ত্রণ করবেন। রাজধানীতে বিশেষ রকুন সম্মেলনে তিনি বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ এবং মানবতার কল্যাণে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বার্তা দিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজনে বিশেষ রুকুন সম্মেলন। রুকুন সম্মেলনে দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য সবটুকু দিয়ে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, এদেশের মাটিকে আমরা ভালোবাসি, এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি। আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাবো কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে, এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, অন্য ধর্মের মানুষেরা দলে দলে জামাতে যুক্ত হচ্ছে। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়, আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না। জামায়াতের ইসলামীর আমির বলেছেন, গত 16 বছর যেভাবে হত্যা, হামলা, মামলা হয়েছে, আগামীতে তেমন আর দেখতে চান না। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যায় সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ওই ঘটনায় মামলার এজাহার থেকে 4 জনকে বাদ দেওয়ায় ক্ষোভ জানিয়েছে অন্যতম আসামি টিটুকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। শাকের আদনানের রিপোর্ট। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিএ ও ইট পাথর মেরে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোহাগের পরিবারের এই মানববন্ধন। পরিবারের সদস্যরা বলেন, ওই ঘটনায় 23 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করা হলেও এজাহার থেকে 4 জনকে বাদ দেওয়া হয়েছে। মামলার 2 নম্বর আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ওই ঘটনায় এখন পর্যন্ত 11 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে 4 জন আসামি, আমাদের অনুরোধ, এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, এদেরকে মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং এজাহারে এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত। মেইন যে আসামিগুলো, এগুলো ধরার জন্য সরকারের কাছে আমার অনুরোধ। পরিবার বলছে, ওই ঘটনার পর থেকে তাদের আতঙ্কের মধ্যে দিন কাটছে। এরকম কঠিন শাস্তি দিচ্ছেন, পরবর্তীতে কি এরকম কাজ না করতে পারে। আমার বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল 2 জনের, টিটু আর মুইন। এখন মুইন তো ধরা পড়ছে, টিটু এখনো ধরা পড়তেছে না।
ঘটনার পর ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় স্কুল পড়ুয়া এক মেয়ে ও ছেলেকে নিয়ে পরিবার আর্থিক সংকটের মধ্যে দিন যাপন করছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের ৮৭তম জন্মদিন আজ। সমাজের নানা অবক্ষয়ের মাঝেও শিক্ষিত ও উচ্চ মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ মানুষ গড়ার লক্ষ্যে জীবনভর কাজ করে যাচ্ছেন এই জীবন্ত কিংবদন্তি। দুঃখ দুর্দশার মাঝেও মানুষকে টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান জানান বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। লায়লা নওশিন জানাচ্ছেন। আলোকের ঝর্ণাধারায় মানুষের ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তরুণদের সংঘবদ্ধ জাতীয় শক্তি হিসেবে গড়ে তুলতে জীবনভর এক নিরলস প্রচেষ্টা তার। উচ্চ জীবনবোধ আর অসীম স্বপ্নবান এই গুণী বয়সের দিক থেকে কয়েক বছর আগেই অতিক্রম করেছেন রবীন্দ্রনাথকে। তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। শিক্ষক, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, টেলিভিশন উপস্থাপক, পরিবেশ আন্দোলনের সংগঠক। এক জীবনে এমন অনেক পরিচয় তার। র্যামন ম্যাগসেসে ও ২১ পদকে ভূষিত এই শিক্ষাবিদ ৮৬ বছর পেরিয়েও সকল বিপর্যয় কাটিয়ে আশার কথা বলতেই ভালোবাসেন। আমরা সবসময়ই কোনো না কোনো দুঃখ দুর্দশা, আবার আশা, ভালো কিছু এর মধ্যে দিয়েই যাই। এই যে দুঃখময় মনোভঙ্গি, এটাকে অতিক্রম করার জন্যই মানুষের আশাবাদী হয়ে ওঠা উচিত। আশাবাদ একটা অর্থহীন রঙিন স্বপ্ন নয়। আশাবাদ হচ্ছে যে ক্ষতি আমাদের হলো তাকে অতিক্রম করে আমার নিজের পায়ের উপরে আবার ফিরে আসা, আবার দাঁড়ানো, আবার এগোনো। কর্মমুখর দীর্ঘ এই জীবনে দেখেছেন দেশের নানা উত্থান পতন। চারদিক যখন হতাশায় পর্যবসিত, তখনও স্বপ্ন দেখে যান তিনি। নিরন্তর স্বপ্নযাত্রার এত প্রাণ, এত গান আর এত প্রাণশক্তি কোথা থেকে পান হে গুণী? অনেক নিরাশার ঘটনা আছে, কিন্তু আমি নিরাশার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য নই। আমি করিনি কখনো। তো আমি তো আগামীতে বিশ্বাস করি এবং তারুণ্যকে বিশ্বাস করি। মাঝে মাঝে উত্থান হবে, মাঝে মাঝে পতন হবে। কেমন এটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। বয়স তার কাছে কেবল সংখ্যা। জীবনের শেষ দিন পর্যন্ত আলোকিত জাতি গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয়ী বহুমাত্রিক সৃজনশীল এই ব্যক্তিত্বের জন্মদিনে চ্যানেল আই পরিবারের অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। আকরামুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে যশোরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে যশোর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। যশোর একটি ঐতিহ্যবাহী পুরনো শহর এবং এখানে নানা ধরনের শিল্প, কলকারখানা এবং কৃষির একটা বিস্তার ছিল, এবং যে জিনিসটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই যশোর জেলাকে সবুজে ছেয়ে ফেলতে হবে। যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তত কিন্তু এই মাটি শীতল থাকবে, এই এলাকা অনেক বেশি শীতল হবে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায় এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় শহরের মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা।
আমাদের পরিবেশকে বাঁচাতে হলে সবাইকে অনেক অনেক বেশি গাছ লাগাইতে হবে। এর মাধ্যমে আমরা প্রকৃতিকে আবারও সবুজ করার সুযোগ পেয়ে যাব। এই গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ না লাগাই তাহলে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আমরা যদি আবারও নতুন করে গাছ লাগাতে পারি তাহলে আমাদের দেশকে আবারও সবুজে ভরিয়ে দিতে পারব। ইনশাআল্লাহ অল্প দিনেই আমরা সবুজে বাংলাদেশ কে সাজিয়ে ফেলতে পারবো। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। এদেরকে ধন্যবাদ জানার ও ঘোষণা জানাই প্রকৃতি ও জীবন ক্লাব এমন একটি মহৎ উদ্যোগ নেওয়া। আমরা সাধারণত মনে করি যে বর্ষাকাল আসলে গাছ লাগাতে হবে, কিন্তু সারা বছর আমাদেরকে গাছ লাগাতে হবে। এইটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, শিক্ষার্থীরা আছেন তারা উৎসাহিত হবেন, তারা জানবেন এই বিষয়গুলো। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। বাংলা লিংকের বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ। আজকে আমরা গাছ লাগাচ্ছি, যেটা আসলে ভবিষ্যতের জন্য আশার আলো হয়ে থাকছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, এই কারণে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন ও জীবনাচার নিশ্চিতের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। শেষ ম্যাচে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামার ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, স্কোয়াডের সবাইকে পরখ করে দেখার উদ্দেশ্য ছিল। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়িতে মা বাবার কবরের পাশে দাফন করা হয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরীকে। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে প্রাণ দেওয়া শিক্ষিকার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজ আব্বাস। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের প্রাণের বিনিময়ে 20 শিক্ষার্থীকে বাঁচিয়ে সবার মনে শ্রদ্ধার আসন লাভ করেছেন মেহরিন চৌধুরী। আমাদের আসলে সত্যি মূল চিন্তাটা এই মুহূর্তে হচ্ছে বাচ্চা দুইটার জন্য, কারণ সবাই আসলে অনেক কিছু বলতে পারে, ওদের মধ্যে কি যাচ্ছে এটা আসলে আমাদের কারোর পক্ষে বোঝাটাও খুব কঠিন। জন্ম মৃত্যু আমাদের সবারই হবে, কিন্তু কেউ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে। তো আমি মনে করি যে আমার সহধর্মিণী মাহিরিন চৌধুরী, তার হয়তো কর্মের মাধ্যমে সে পৃথিবী যতদিন থাকবে হয়তো বেঁচে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের চাচাতো বোন মেহরিন চৌধুরী আজ দেশের সব শিক্ষকের গর্বের প্রতীক। আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের ভিতরের ব্যাপার। তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। মানবিকতা, সাহসিকতা ও দায়িত্বশীলতায় অনন্য দৃষ্টান্ত মেহরিন চৌধুরী বেঁচে থাকবেন মানুষের মনে, বলছেন তার প্রতি শ্রদ্ধা জানানো মানুষেরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সড়ক দুর্ঘটনায় দুপা হারিয়ে কষ্টের সাগরে ভাসছেন ঠাকুরগাঁও বেতারের শিল্পী মনিবুন ফেরদৌস মনি। স্বজনরা বলছেন, কৃত্রিম পা আর একটি স্থায়ী কর্মসংস্থানই হতে পারে তার বেঁচে থাকার অবলম্বন। মেরিনা লাভলি রিপোর্ট। আমি নিচের দিকে তাকাতে পারি না। চোখে রঙিন স্বপ্ন নিয়ে জীবন সাজানোর যুদ্ধে একটি সড়ক দুর্ঘটনা যেন তছনছ করে দিল ঠাকুরগাঁও বেতারের সংবাদ পাঠক, উপস্থাপক ও নাট্যশিল্পী মহিবুন ফেরদৌস মনির জীবন। 3 জুলাই বেতার কেন্দ্রে আসার সময় ঠাকুরগাঁও চৌধুরীহাট বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাক চাপায় মনিকে দুপা হারাতে হয়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় তিনি। আমাকে যদি ওখানে একটা কাজের সুব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিছুটা হলেও স্বস্তি পাবো আমি, কারণ এই পঙ্গু জীবনটা নিয়ে
জীবনটা নিয়ে আমার কি টানবে। অবিবাহিত বেতার শিল্পী মনির জীবন এখন কেবলই বিভীষিকাময়। কৃত্রিম দুপায়ের ব্যবস্থা সহ মনির অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা কাটাতে সরকারের কাছে বেতারি চাকুরির আবেদন জানিয়েছে পরিবার। তার পরবর্তী জীবনটাকে নিশ্চিত করা যে সে যতদিন বেঁচে থাকে একটা কর্মের মধ্যে সে নিজেকে খুঁজে পায়, আমরা এটা তাহলে সে নিজের কষ্টটা ভুলতে পারে। রাইট সাইডেরটা ইনফেকশন একটু কন্ট্রোল করে আমরা অ্যাবভ নি অ্যাম্পুটেশন করে দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো থাকবে কন্ডিশন। কিন্তু লেফট সাইডেরটা একদম ক্রাশ ইনজুরি, তো ইনফেকশন কন্ট্রোল হয়নি, ততক্ষণ পর্যন্ত আমরা ডেফিনিট কোনো ওখানে ক্লোজার করতে পারছি না, আপাতত ড্রেসিং চলছে। বেতার শিল্পীদের দাবি শিল্পীদের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক। পা হারানোটা মানে সারা জীবনের জন্য, সে বেঁচে থেকেও মরে গেছে। বেতার তার চিকিৎসার কতটুকু ব্যবস্থা করেছে, তথ্য মন্ত্রণালয় কতটুকু খোঁজ নিয়েছে, প্রশ্ন আমি আজকে রাখলাম। শিল্পীদের পরিবহনের জন্য যে গাড়িগুলো, সেগুলো আপনার দিন, শিল্পীরা এই গাড়িগুলোতে ব্যবহার করুক। আপনার গাড়ির পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র অফিসে আসা যাওয়ার জন্য, শিল্পীদের জন্য 1 টাকা খরচ হচ্ছে না। কৃত্রিম পায়ে ভর করে আগামী জীবনের পথে এগিয়ে যেতে দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন বেতার শিল্পী মহিবুন ফেরদৌস মনি। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর বাসাবো ও খিলগাঁও এলাকার বাসিন্দারা। হাঁটাচলা করাও রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারদের গাফিলতির কারণে রাস্তা মেরামতের কাজ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। শাকের আদনানের রিপোর্ট। সবুজবাগের নন্দীপাড়া থেকে বাসাবো ঢাল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা বেশ কয়েক বছর ধরে। তবে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার এই অবস্থা বছরখানেক হলো আরও বেড়েছে। গত রোজার ঈদের আগে সিটি কর্পোরেশন রাস্তা মেরামতের উদ্যোগ নেয়, তবে কাজ শুরুর পর আবার তা থেমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। তো মোটামুটি 8-10 বছর ধরেই এমনই, এই রাস্তা কোনো সময় ঠিক হয় নাই। তো প্রত্যেকটা সময় আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক ঝাঁকি খেতে হয়। আমি একদিন পড়েও যেতে লেগেছিলাম। আমাদের খুবই কষ্ট হচ্ছে রাস্তা থেকে চলাচল করতে। অন্যদিকে বৃষ্টি হলে কাদা জলে একাকার হয়ে যায় এলাকা। একটু বৃষ্টি হলে রিক্সা ভাড়া যেখানে 50 টাকা সেখানে 100 টাকা 120 টাকা করেও যায়। জ্যাম লেগে থাকতেছে, একটা রুগী নিয়ে যাওয়া যায় না হাসপাতালে, অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি উল্টিয়ে পড়ে যাইতেছে এখানে। তবে সম্প্রতি এই রাস্তা মেরামতের কাজ আবার শুরু হয়েছে। ম্যানুয়ালের কাজটাই চলতেছে আর পাইপ বসানোর কাজটাই চলতেছে। মাঝে দিয়ে বন্ধ ছিল অনেকদিন, এখন আবার দৌড়ছে কাজ। পাশের খিলগাঁও তিলপাপাড়ার শান্তিপুর থেকে দক্ষিণ গোরান ছাপড়া মসজিদ পর্যন্ত সড়কেরও বেহাল দশা। এখানে রাস্তা মেরামতের সম্পূর্ণ কাজ শেষ না হয় ভোগান্তিতে এলাকাবাসী। জায়গা জায়গায় একটু একটু করছে চলে গেছে, আর কোনো কাজ করেন, আর কোনো খোঁজ খবর নাই। কন্ট্রাক্টরে কয় এই লোক আসে নাই, আর বৃষ্টি আসলে এই কাহিনী। গাড়ি মনে করেন 5 মাসের প্রবলেম, গাড়ির রাস্তা পুরো ভাঙা। রাস্তার বেহাল দশার কারণে এসব এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে। রাস্তা মেরামত বা সংস্কার যে কাজ চলে এটা কিন্তু খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া, তবে এই স্বাভাবিক প্রক্রিয়া যখন ধীর গতির হয় এবং তখনই কিন্তু জনদুর্ভোগের তৈরি হয়। এই যে রাস্তাটি দেখছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই অবস্থা রয়েছে, কাদা জল, একদিকে বৃষ্টি হলে তো সে সঙ্গে কথাই নেই। এলাকাবাসী বলছেন খুব দ্রুত যাতে এই রাস্তার যে কাজ চলছিল সেটা যাতে সম্পূর্ণ করা হয়। রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকা থেকে শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভোলাহাট উপজেলায় আম, রেশমের পাশাপাশি প্রচুর পরিমাণে সবজির আবাদ হচ্ছে। বর্তমানে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে বেশি লাভবান হচ্ছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারে চলছে 1 সপ্তাহের বৃক্ষ মেলা। মেলায় রয়েছে দেশি বিদেশি বিচিত্র বৃক্ষের সমাহার। প্রাণ এবং প্রকৃতি রক্ষায় গাছের গুরুত্ব ও সবুজায়নের ভূমিকা তুলে ধরতে জেলা প্রশাসন ও বন বিভাগ এই বৃক্ষ মেলার আয়োজন করেছে। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পঞ্চম দিনে উৎসুক জনতার ভিড়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ শিশু আইমানের মৃত্যু। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের মতে সুষ্ঠুভাবে দেশ নিয়ন্ত্রণের ঘোষণা। মানুষ ও মানবতার কল্যাণের রাজনীতি প্রতিশ্রুতি রুকুন সম্মেলনে। আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের ৮৭তম জন্মদিন আজ। দুর্দশার মাঝেও টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করার উদ্যোগ। এবং সিরিজ জয়ে বোলারদের ভূমিকায় বেশি ছিল বললেন লিটন দাস। ডেথ ওভার বোলিংয়ে দলের আরও উন্নতির তাগিদ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।